তাহলে বিজ্ঞানী লরেঞ্জ তার সূত্রটা সমাধান করে গ্যালিলিওর যে সূত্রটা x প্রাইম ইকুয়াল টু x মাইনাস vt ছিল, এই সূত্রটা সমাধান করে বিজ্ঞানী লরেঞ্জ আবিষ্কার করছে x প্রাইম ইকুয়াল টু x মাইনাস vt রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ারটা অ্যাড করার পরে বিজ্ঞানী গ্যালিলিও যে বলছিল বিদ্যুৎ এবং চুম্বকীয় সূত্রগুলো প্রযোজ্য হবে না জড় কাঠামোতে, কিন্তু বিজ্ঞানী লরেঞ্জ এই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ারটা অ্যাড করার পরে বিদ্যুৎ চুম্বকীয় পদার্থবিজ্ঞানের সকল সূত্র এই জড় কাঠামোতে প্রযোজ্য করে দিছে। তাহলে এই বিজ্ঞানী লরেঞ্জের রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, বিজ্ঞানী লরেঞ্জ আর গ্যালিলিও কাঠামো কখন এক হবে? বিজ্ঞানী লরেঞ্জ আর গ্যালিলিও কাঠামোটা যখন একটা বস্তু আলোর বেগে চলবে, রুট ওভার 1 মাইনাস ভিটা যখন c হবে তখন হয়ে যাবে x ইকুয়াল টু x মাইনাস vt। তার মানে বিজ্ঞানী লরেঞ্জের রূপান্তর এবং গ্যালিলিও রূপান্তর তখন এক হয়ে যাবে যখন একটা বস্তু আলোর বেগে চলবে। এবার হলো আপেক্ষিকতার তথ্য। তিনটা জিনিসের ক্ষেত্রে বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, একটা হলো দৈর্ঘ্য, ভর, সময়। দৈর্ঘ্যের ক্ষেত্রে বিজ্ঞানী আইনস্টাইন দৈর্ঘ্যকে বলছে দৈর্ঘ্যটা সংকুচিত হবে, ভরটা বৃদ্ধি পাবে, সময় প্রসারণ ঘটবে। দৈর্ঘ্য সংকুচন হবে, ভর বৃদ্ধি পাবে, সময় প্রসারণ ঘটবে। তো দৈর্ঘ্য সংকুচন হলে যে সূত্রটা হলো L ইকুয়াল টু L ডট রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এই L ডটটা হলো স্থির কাঠামোতে একটা বস্তুর যে দৈর্ঘ্য থাকে এটা হলো L ডট। এই Lটা হলো গতিশীল কাঠামোতে একটা বস্তুর যে দৈর্ঘ্য থাকে এটা হলো L। তো যখন একটা বস্তুর আলোর বেগের কাছাকাছি কোনো বেগে চলবে তখন v মানটা বেড়ে যাবে, v এর মানটা যখন বেড়ে যাবে তখন v স্কয়ার বাই c স্কয়ারের মানটা বেড়ে যাবে। v স্কয়ার বাই c স্কয়ারের মান যখন বেড়ে যাবে তখন 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ারের মানটা 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ারের মানটা কমে যাবে। তো 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ারের মানটা যখন কমে যাবে তখন দৈর্ঘ্যটা সংকুচন ঘটবে। তো একটা বস্তুর গতিশীল কাঠামোতে যখন আলোর বেগে চলবে, তখন দৈর্ঘ্যটা কি হবে? গতিশীল কাঠামোটা যখন আলোর বেগে চলবে তখন v এটা হবে c স্কয়ার বাই c স্কয়ার। তো 1 মাইনাস 0 তখন 1 মাইনাস 1 0, তখন বস্তুর দৈর্ঘ্যটা 0 হয়ে যাবে। তাহলে একটা গতিশীল কাঠামো যখন আলোর বেগে চলবে তখন কি যে কোনো গতিশীল কাঠামোতে অবস্থানকৃত যে কোনো বস্তুর দৈর্ঘ্য 0 হয়ে যাবে, তার মানে দৈর্ঘ্য সংকুচন হয়। এবার হলো ভর বৃদ্ধি, যেটা বিজ্ঞানী আইনস্টাইন ভর বৃদ্ধির জন্য যে সূত্রটা প্রতিষ্ঠা করেছে সেটা হলো m ইকুয়াল টু m ডট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। একটা বস্তু যখন আলোর বেগের কাছাকাছি কোনো বেগে চলবে, vটা যখন বেড়ে যাবে তখন v স্কয়ার বাই c স্কয়ারের মানটাও বেড়ে যাবে, তখন 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ারের মানটাও কমে যাবে। এটা যখন কমে যাবে তার মানে কি ভরটা বেড়ে যাবে, তার মানে ভর বৃদ্ধি করছে। তো একটা বস্তুর ভর কখন অসীম হবে? যখন একটা বস্তু গতিশীল কাঠামোটা যখন মানে একটা বস্তু যে কাঠামোতে আছে ওই গতিশীল কাঠামোটা যখন আলোর বেগে চলবে তখন ভরটা হয়ে যাবে অসীম। v স্কয়ারের জায়গায় c স্কয়ার হবে 1 মাইনাস 1 নিচে 0 এসে পড়বে, তাহলে m ডট বাই 0 ইনফিনিটি, মানে কি অসীম হয়ে যাবে। একটা গতিশীল কাঠামো যখন আলোর বেগে চলবে তখন ওই গতিশীল কাঠামোতে যে বস্তুটা ছিল ওই বস্তুর ভরটা অসীম হয়ে যাবে। এবার হলো সময় অথবা কাল প্রসারণ। সময় অথবা কাল প্রসারণ হলো t ইকুয়াল টু t ডট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এই যে t ডট এটা ইম্পর্টেন্ট। এই t ডটটা হলো গতিশীল কাঠামোতে সময়। এই t ডটটা হলো গতিশীল কাঠামোতে সময়, এই tটা হলো স্থির কাঠামোতে সময়। তো যদি একটা বস্তু রকেটে থাকে তাহলে রকেটের অবস্থানকৃত সময়টা হবে t ডট, আর যদি একটা বস্তু স্থির কাঠামোতে থাকে ওই স্থির কাঠামোতে সময়টা হবে t। তাহলে স্থির কাঠামোতে যে সময়টা হয় রকেটের কাঠামোতে সময়টা প্রসারণ ঘটে। কেন বলা হয় এটাকে কাল দীর্ঘায়ন বলা হয়? যদি একটা বস্তু রকেটে 35 বছর থাকে, রকেটে 35 বছর থাকলে ওই স্থির কাঠামো মানে পৃথিবীতে যে কাঠামোটা ছিল ওই কাঠামোতে সময় অনেক বেশি কি হয়ে যাবে? বেড়ে যাবে। রকেটে 35 বছর থাকলে পৃথিবীতে সময় হয়ে যাবে কি 50 বছর, তার মানে ওর থেকে প্রায় 15 বছরের মতো সময় হারায় যেতে পারে। এই জন্যই বলছে সময় প্রসারণ অথবা কাল দীর্ঘায়ন করবে। একটা বস্তু যখন
গতিশীল কাঠামোতে থাকবে তখন যদি বলে বস্তুটার দৈর্ঘ্য কি পরিমাণ সংকুচিত হবে, দৈর্ঘ্য হবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার গুণ সংকুচিত হবে। একটা বস্তু যখন গতিশীল কাঠামোতে থাকবে তখন ভর যদি বলে কি পরিমাণ বৃদ্ধি পাবে, 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার গুণ বৃদ্ধি পাবে। বিজ্ঞানী আইনস্টাইনের ভর শক্তি উপপাদ্য কোনটা? পরীক্ষা আসতে পারে। বিজ্ঞানী আইনস্টাইনের ভর শক্তি উপপাদ্য হলো E = mc স্কয়ার। এটা E = m ডট c স্কয়ার মানে হলো নিশ্চল অবস্থায় শক্তি। নিশ্চল মানে স্থির অবস্থায় যে শক্তিটা, এটা হলো E = m ডট c স্কয়ার। এই m ডটটা এগুলা কিন্তু কণার ক্ষেত্রে প্রযোজ্য। এগুলা এমন যে 2 কেজি 3 কেজি ভরের কোনো বস্তুর ক্ষেত্রে না, এগুলো হলো কণার ক্ষেত্রে প্রযোজ্য যাদের ভর অতি নগণ্য। E = m ডট c স্কয়ার হলো একটা নিশ্চল কণা মানে নিশ্চল বস্তুর শক্তি। তখন একটা বস্তু আলোর বেগের কাছাকাছি কোনো বেগে চলবে তখন তার শক্তিটা বেড়ে যাবে। তখন শক্তিটা বেড়ে হবে কি, নিশ্চল অবস্থায় শক্তির সাথে ওই বস্তুর হাফ এম ভি স্কয়ার মানে গতি শক্তি যোগ হবে। তাহলে গতি শক্তির সূত্রটা কি হবে, E = m ডট c স্কয়ার mc স্কয়ার মানে মোট শক্তি, গতিশীল অবস্থায় মোট শক্তি mc স্কয়ার মাইনাস নিশ্চল অবস্থায় শক্তি। তাহলে গতিশীল অবস্থায় মোট শক্তি হলো mc স্কয়ার আর নিশ্চল অবস্থায় শক্তি হলো m ডট c স্কয়ার। এই গতিশীল অবস্থায় মোট শক্তি থেকে নিশ্চল অবস্থায় শক্তি যখন বিয়োগ করব তখন আমরা ওই বস্তুটার গতিশক্তি পাবো। এই mটা হলো গতিশীল অবস্থায় ভর। এই m এর মানটা হবে m = m ডট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। মৌলিক বল কয়টা? মৌলিক বল হলো চারটা বলের মধ্যে মহাকর্ষ বল, তাড়িৎচুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। চারটা বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল কোনটা হবে? চারটা বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল হলো মহাকর্ষ বল। মহাকর্ষ বল কোন কণার কারণে ঘটে? গ্র্যাভিটন কণার কারণে ঘটে। মহাকর্ষ বল গ্র্যাভিটন কণার কারণে ঘটে। তারপর হলো তাড়িৎচুম্বক বল। তাড়িৎচুম্বক বলটা হলো দুটি চার্জিত কণার মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল আছে ওইটা হলো তাড়িৎচুম্বক বল। তাড়িৎচুম্বক বল কোন কণার কারণে ঘটবে? ফোটন কণার কারণে ঘটবে। ফোটন কণার কারণে তাড়িৎচুম্বক বলটা ঘটবে। আর তাড়িৎচুম্বক বলটা হলো মাঝারি ধরনের বল। চারটা বলের মধ্যে মাঝারি শক্তিশালী বলটা হলো তাড়িৎচুম্বক বল। দুর্বল নিউক্লিয় বলটা কোন কণার কারণে ঘটবে? বোসন কণার কারণে দুর্বল নিউক্লিয় বলটা ঘটবে। যখন একটা নিউক্লিয়াস যখন তেজস্ক্রিয় কোনো পদার্থ থেকে নিউক্লিয়াসটা যখন ভেঙে যাবে, নিউক্লিয়াস ভেঙে যখন বিটা কণা নিঃসৃত হবে, বিটা কণা নিঃসৃত হলে পারমাণবিক ভর এক বৃদ্ধি পায়। বিটা কণা নিঃসৃত হলে পারমাণবিক সংখ্যা এক একক বৃদ্ধি পায়, পারমাণবিক ভর না, পারমাণবিক সংখ্যা এক একক বৃদ্ধি পাবে। তো বিটা কণা যখন নিঃসৃত হবে তখনই দুর্বল নিউক্লিয় বলটা সৃষ্টি হয়। এটা হলো তেজস্ক্রিয় কণার ভাঙ্গনের ফলে দুর্বল নিউক্লিয় বলটা সৃষ্টি হয়। তেজস্ক্রিয় কণার ভাঙ্গনের ফলে দুর্বল নিউক্লিয় বলটা সৃষ্টি হয়। দুর্বল নিউক্লিয় বলের পাল্লাটা পড়বা। আর দুর্বল নিউক্লিয় বল কোন কণার কারণে ঘটবে? বোসন কণার কারণে ঘটবে। বা তড়িৎচুম্বকটা ফোটন আর মহাকর্ষটা গ্র্যাভিটন। আর সবল নিউক্লিয় বলটা কেন? সবল নিউক্লিয় বলটা হলো যখন নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসটা প্রোটন আর নিউট্রনের কারণে সৃষ্টি হয়। যখন প্রোটন আর নিউট্রন যখন নিউক্লিয়াসটা প্রোটন আর নিউট্রন যে বলের কারণে একসাথে আছে, ওই প্রোটন আর নিউট্রন যে বলের কারণে একসাথে আছে বলটাই হলো সবল নিউক্লিয় বল। যখন 83 যাদের পারমাণবিক সংখ্যা, 83 এর উপরে পারমাণবিক সংখ্যা যাদের, তাদের কিন্তু নিউক্লিয়াসটা ভেঙে যায়। নিউক্লিয়াসটা ভেঙে আলফা বিটা গামা এগুলো নিঃসৃত হয়। কারণ তখন এই সবল নিউক্লিয় বলের মানটা কি কমে যায়, সবল নিউক্লিয় বলের মানটা কমে যায়। তো 83 যাদের পারমাণবিক সংখ্যা যাদের 83 এর কম, তাদের সবল নিউক্লিয় বলের মানটা বেশি থাকার কারণে প্রোটন আর নিউট্রনটা একসাথে থাকে, পরে নিউক্লিয়াসটার স্থায়িত্ব ঠিক থাকে। তো এটা হলো সবচেয়ে সবল নিউক্লিয় বলের পাল্লাটা ইম্পর্টেন্ট। সবল নিউক্লিয় বল কোন কণার কারণে ঘটবে? মেসন কণার কারণে ঘটবে। মেসন। পারমাণবিক ভর এককটা হলো যেটাকে AMU দ্বারা প্রকাশ করে। তাহলে 1 AMU এর মান কত? একটা কার্বন পরমাণুর 1/12 অংশ হলো 1 AMU এর মান, যেটা মান হলো 1.66 × 10⁻27 কেজি অথবা 1.66 × 10⁻24 গ্রাম। এটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, এমসিকিউতে মেডিকেলে দিয়ে দিতে পারে। 1 AMU ভরের সমতুল্য শক্তি কত? 934 মেগা ইলেকট্রন ভোল্ট। 934 মেগা ইলেকট্রন ভোল্ট। আর 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু কত? 1.6 × 10⁻19 জুল। 1.6 × 10⁻19 জুল।
কৃষ্ণ বস্তুর বিকিরণ তত্ত্ব কোন বিজ্ঞানী আবিষ্কার করছে? বিজ্ঞানী প্লাঙ্ক। বিজ্ঞানী প্লাঙ্ক কৃষ্ণ বস্তুর বিকিরণ তত্ত্ব আবিষ্কার করছে। বিজ্ঞানী প্লাঙ্ক বলছে তাপমাত্রা বাড়ালে কৃষ্ণ বস্তুর বিকিরণ শক্তি বাড়বে। তাপমাত্রা বাড়ালে কৃষ্ণ বস্তুর বিকিরণ শক্তি বাড়বে। এবার হলো ফোটনের ধর্মাবলী। ফোটনের ধর্মাবলীগুলো প্রত্যেকটা মুখস্থ করতে হবে। এখানে 5টা ধর্ম আছে, ইসহাকের বইয়ে 5টা ধর্মে মুখস্থ করতে হবে। একটা হলো প্রতিটা ফোটন কণাই চার্জহীন, ফোটন কণার কোনো চার্জ নাই। 2 নম্বরটা হলো প্রতিটা ফোটন কণা আলোর বেগে চলবে, মানে ফোটন কণা বেগটা 3 × 10⁸ মিটার/সেকেন্ড, মানে ফোটন কণা আলোর বেগে চলবে। প্রতিটা ফোটন কণা আলোর বেগে চলবে। 3 নম্বরটা হলো প্রতিটা ফোটন কণার শক্তি E = হবে h মিউ। h মিউ মানে হলো কোয়ান্টাম তত্ত্ব। বিজ্ঞানী প্লাঙ্ক এই কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেছিল। এই কোয়ান্টাম তত্ত্ব ছিল E সমানুপাতিক মিউ, মানে কম্পাঙ্ক যত বেশি বাড়বে শক্তি তত বেশি বাড়বে। তো প্রতিটা ফোটন কণার শক্তি হলো E = h মিউ দিয়ে প্রকাশ করে। প্রতিটা ফোটন কণার স্থির ভর শূন্য, মানে ফোটন কণার কোনো ভর নাই। ফোটন কণার সুনির্দিষ্ট ভরবেগ আছে। ভরবেগটা হলো p = h/λ, মানে ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি বাড়বে ভরবেগটা হলো তত কমবে। আচ্ছা, এখন হলো 7টা রং আছে, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই 7টা রঙের মধ্যে সবচেয়ে কার তরঙ্গ দৈর্ঘ্য কম? বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে মিউ মানে কম্পাঙ্ক তত বেশি হবে। কম্পাঙ্ক যত বেশি হবে শক্তি তত বেশি হবে। আর লাস্টটা হলো লাল। লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কম্পাঙ্ক কম, শক্তি কম। এক্স-রে রশ্মি। এক্স-রে রশ্মির আবিষ্কারক, এটা ইম্পর্টেন্ট, বিজ্ঞানী রঞ্জেন এক্স-রে রশ্মি আবিষ্কার করছেন কত সালে? 1895 সালে এক্স-রে রশ্মি আবিষ্কার করছে। এক্স-রে হলো 2 প্রকার, একটা হলো কোমল এক্স-রে আর একটা হলো কঠিন এক্স-রে। কোমল এক্স-রে নাকি কঠিন এক্স-রে ভেদন ক্ষমতা বেশি? তো কোমল এক্স-রে হলো, কোমল এক্স-রে তরঙ্গ দৈর্ঘ্যটা কম থাকে। কোমল এক্স-রে তরঙ্গ দৈর্ঘ্য কম বিধায় কোমল এক্স-রে শক্তিটা কোমল এক্স-রে তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি থাকে। কোমল এক্স-রে তরঙ্গ দৈর্ঘ্য বেশি বিধায় কোমল এক্স-রে ভেদন ক্ষমতা কম, মানে কোমল এক্স-রে শক্তিটা কম। কারণ কোমল এক্স-রে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কোমল এক্স-রে কম্পাঙ্কটা কম, কোমল এক্স-রে ভেদন ক্ষমতা কম, শক্তি কম। আর কঠিন এক্স-রে, কঠিন এক্স-রেটা হলো, কঠিন এক্স-রে তরঙ্গ দৈর্ঘ্যটা কম থাকে। তরঙ্গ দৈর্ঘ্যটা কম থাকে বিধায় কম্পাঙ্কটা বেশি থাকে। কঠিন এক্স-রে ভেদন ক্ষমতাটাও বেশি থাকে। এক্স-রে উৎপাদনের জন্য 3টা পদ্ধতি আছে, গ্যাস নল, কুলিজনল, বিউটরান। এই 3টা মেডিকেলে দিয়ে দেবে, নিচের কোনটি সঠিক নয়। 3টা মুখস্থ করতে হবে, গ্যাস নল, কুলিজনল এবং বিউটরান। এক্স-রে ধর্ম। এক্স-রে 1 নম্বর ধর্ম হলো এক্স-রে সরল রেখায় গমন করবে, এটা অদৃশ্য, এটা বিদ্যুৎ চুম্বকীয় আট তরঙ্গ, তার মানে এটার বেগটা লাইট ভেলোসিটির সমান হবে। এটা আলোর বেগে চলবে, এর বেদন ক্ষমতা অত্যাধিক। তবে এক্স-রে থেকে আরেকটা রশ্মি বেদন ক্ষমতা আরো বেশি, যেমন গামা। গামা রশ্মির বেদন ক্ষমতা আরো বেশি এক্স-রে থেকে। তবে এক্স-রে বেদন ক্ষমতা অত্যাধিক। ফটোগ্রাফিক প্লেটের উপর এক্স-রে ক্রিয়া করতে পারে। এক্স-রে রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করে। বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা এক্স-রে রশ্মি বিক্ষিপ্ত হয় না, কারণ এক্স-রে রশ্মির বেদন ক্ষমতা বেশি। গ্যাসের মধ্য দিয়ে যাওয়ার সময় এটি গ্যাসকে আয়নিত করে, এটি আলোক বিদ্যুৎ ক্রিয়া প্রদর্শন করবে, জীবন্ত কোষকে ধ্বংস করবে। এক্স-রে তীব্রতা ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলে। তো এক্স-রে ধর্মগুলো পড়তে হবে। এবার হলো ফটো তড়িৎ ক্রিয়া। ফটো তড়িৎ ক্রিয়া, ফটো তড়িৎ ক্রিয়া থেকে মেডিকেলে ফটো তড়িৎ ক্রিয়ার উপর মেডিকেলে প্রায় 2014-15 দিকে একটা কোশ্চেন আসছিল যে নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভবটা মানে কি? আচ্ছা, ফটো তড়িৎ ক্রিয়াটা আগে ব্যাখ্যা করি। ফটো তড়িৎ ক্রিয়া আলোক তড়িৎ ক্রিয়া প্রদর্শন। যে কোনো ধাতব পদার্থের উপরে, এটা একটা ধাতব পদার্থ, যে কোনো ধাতব পদার্থের উপরে যখন আমি নির্দিষ্ট কম্পাঙ্ক যুক্ত, যে কোনো ধাতব পদার্থের উপর যখন আমি নির্দিষ্ট কম্পাঙ্ক যুক্ত আলোক রশ্মি মিশ্রিত করব, নির্দিষ্ট কম্পাঙ্ক যুক্ত আলোক রশ্মি মিশ্রিত করার ফলে ধাতব পদার্থ থেকে যখন শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন মিশ্রিত হবে, ওই কম্পাঙ্কটা বলা হবে সূচন কম্পাঙ্ক। তো যে কম্পাঙ্কের ফলে ধাতব পদার্থ থেকে শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন মিশ্রিত হবে, ওই কম্পাঙ্কটা কি? সূচন কম্পাঙ্ক। তার মানে হলো শূন্য বেগ সম্পন্ন মানে হলো যে
ইলেকট্রনটা নিউক্লিয়াসের বন্ধন শক্তি থেকে মাত্র মুক্ত হয়েছে, কিন্তু গতি শক্তি অর্জন করে নেই। তো সূচন কম্পাঙ্কের ফলে সূচন কম্পাঙ্ক হলো মিউ ডট হিসেবে প্রকাশ করে। তারপর হলো সূচন কম্পাঙ্কের সাথে যখন আমি এইচ মানে প্লান কনস্ট্যান্টটা গুণ করব, তখন আমি যেটা পাবো এটা হলো কার্যাপেক্ষ। এটা হলো কার্যাপেক্ষ, মানে কার্যাপেক্ষ ইজ ইকুয়াল টু এইচ ইন্টু মিউ ডট সূচন কম্পাঙ্ক, মানে যে শক্তির ফলে যে আলোক শক্তির ফলে ধাতব পদার্থ থেকে শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন নিঃসৃত হয়, ওই শক্তিটার নাম হলো কার্যাপেক্ষ। নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভব মানে হলো যে বিভবের ফলে আলোক তড়িৎ ক্রিয়া বন্ধ হয়ে যাবে, যে বিভবের ফলে আলোক তড়িৎ ক্রিয়া বন্ধ হয়ে যাবে, এটা হলো নিবৃত্তি বিভব। আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে।